ইঞ্জেকশন দিত, ইঞ্জেকশন দিয়ে নেশার বা কিছুর একটা ইঞ্জেকশন দিত। ইঞ্জেকশন দেওয়ার পর আমার কোনো মানে থাকতো না, হোশ থাকতো না যে আমার সাথে কি হচ্ছে না হচ্ছে। जिस बंगाल में कभी टैगोर ने वेयर द माइंड इज विदाउट फियर का सपना देखा था, उसी बंगाल में आज डर सब पर भारी है। हमारी मुलाकात हुई विद अनदर सर्वाइवर ऑफ ह्यूमन ट्रैफिकिंग। उसके साथ जो एट्रोसिटीज हुई हैं, उसका अंजाम वो आज तक भुगत रही है। তো আমি স্কুল থেকে যখন বাড়ি আসি তখন একটা গাড়ি আমার পাশে এসে সেখান থেকে আমাকে তুলে নেয়। তুলে নিয়ে তো স্কুল থেকে যখন বাড়ি আসি তখন তুলে নিয়ে আমাকে নিয়ে যায়। তো আমাকে তখন কোনো জ্ঞান থাকে না, আমি জ্ঞান হারিয়ে যায়। তো জ্ঞান হারিয়ে যাওয়ার পর তখন আমার যখন জ্ঞান হারিয়ে যায় তখন আমি গাড়ির মধ্যে থাকি। তখন আমি যখন জ্ঞান আসে তখন আমি দেখি যে আমি ট্রেনে রয়েছি। তো আমার পাশে একটা মেয়ে ছিল, কিন্তু মেয়েটাকে দেখার পর আমার আবার জ্ঞানটা হারিয়ে যায়। তারপরে যখন আমার আবার জ্ঞানটা আসে তখন দেখি আমি একটা রুমে রয়েছি। তো রুমে যখন ছিলাম তখন রুমটায় কেউ ছিল না, আমি একাই ছিলাম, ফাঁকা রুম ছিল। তো রুমটা থাকার পর তো আমাকে অনেকে নিয়ে মানে বাইরের থেকে অনেক ছেলেপেলে এসেছিল, এসে রুমে অনেক কথাবার্তা, ওরা মদ ফদ খাচ্ছিল। আমি রুমে একাই মেয়ে ছিলাম একটা। তো ওরা ইঞ্জেকশনটা দিত, খেতে দিত না কিছু। ওই ইঞ্জেকশনটা দিত যখন মানে কোনো হোশ থাকতো না, কোনো হোশে থাকতো না। আর একটা একটা তাবিজ কারো কাছ থেকে নিয়ে দিয়েছিল, ছোট্ট একটা তাবিজ নিয়ে দিয়েছিল কারো কাছ থেকে। ওই তাবিজ আমাকে নিয়ে দিয়েছিল আমার গায়ে। তো ওই তাবিজটা দিয়ে তারপরে আমি ফেলে দিয়েছিলাম। যতদিন ছিল, যে কদিন আমি ওখানে ছিলাম, ওই তাবিজটা মানে ওদের কথাই আমি সবকিছু চলতাম। ওরা যেটা বলতো আমি সেটাই চলতাম, সেটাই মানে করতাম। তারপরে যখন ততদিন আমার কিছু মনে ছিল না। আর ইঞ্জেকশন দেওয়ার পর তো কোনো হোশই থাকতো না, জ্ঞান হারিয়ে পড়ে থাকতাম ওখানে ঘরে। বাড়িতে নিয়ে যেত না হোটেলে নিয়ে যেত। ওখানে তো সব বিল্ডিং, বড় বড় বিল্ডিং থাকতো। বিল্ডিংয়ে বরফ দিয়ে মানে খুবই কষ্ট, অনেক বরফ দিয়ে ওরকম হাঁটিয়ে নিয়ে যেত। আর না ওইসব নোংরা কাজ না করতে চাইলেই মারধর করতো। যেখানে নিয়ে গেছিল আমার সেখানের নাম হচ্ছে মানালি, কুল্লু মানালি, হ্যাঁ কুল্লু মানালি। আর ওখানকার যে লোকেরা থাকতো তাদের কারোর নাম তো মনে আছে? মানে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, সেগুলো যদি বুঝতে পারতে, কিছু কথা আপনি নিশ্চয়ই বুঝতে পারবে কিরকম কি কথাবার্তা বলতো। আর না, একটা নাম ছিল, একটা ছেলের নাম, ওই নামটা বারবার করে বলতো ওখানে সবাই। ওখানে তার হোটেল আছে, 3-4টে হোটেল আছে ছেলেটার, ওদের হোটেলেও নিয়ে যেত। তোমার মতন বাকি যারা মেয়েরা ছিল তাদের বিষয়ে তো বললাম। বাকি যে মেয়েগুলো ছিল তাদেরও তো এইসবই কাজ করাচ্ছিল। আমি যখন চলে আসলাম, আমাকে যখন নিয়ে চলে আসলো, আমাকে অন্য হোটেলে যখন আমি লুকিয়েছিলাম, আমি ওই রুম থেকে বেরিয়ে অনেক কষ্টে বেরিয়েছি। রুমের একটা লোক ছিল, মানে ঘর দর পরিষ্কার করতে লোকটা এসেছিল যখন। তো আমি বাইরে দিকে গেট আটকানো ছিল, আমি ভেতরে ছিলাম। তো পায়খানা যে থাকে বাথরুমটার কোমর পায়খানার উপরে উঠে আমি ওই একটা ফুকু ছিল, ওই ফুকুতে আমি ওনাকে ডেকেছিলাম। ডেকে নিয়ে তারপরে আমি বলেছি যে কাকু গেটটা খুলে দাও। তো উনি বাংলা বুঝতো। তো উনি বললো গেটটা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পর উনি বললো কি করবে তুমি? আমি বলছি কিছু না, আমি বাইরে দাঁড়াবো। তো লোকটা বলে দিত যে ওদের সাথেই ছিল লোকটা। দিয়ে আমি বলছি বাইরে দাঁড়াবো। বলি ঠিক আছে, বাইরে দাঁড়িয়ে আবার ঢুকে যাও, আমি গেট দিয়ে দেবো। উনি পরিষ্কার করে নিল গেট ঘর দিয়ে, বাইরে চলে গেছে। আমি বাইরে দাঁড়িয়েছিলাম। উনি যখন পাশের ঘরে পরিষ্কার করতে আছে, আমি ওখান দিয়ে পাইপ লাইন ছিল একটা, তো ওইটাকে আমি বেয়ে নেমেছিলাম নিচে নেমে ওখান থেকে আমি যেই কাকুটা আমাকে বলেছিল যে তুই বাড়ি যেতে যদি চাস তুই আমার কাছে আসবি, তো তোকে আমি বাড়ি পাঠিয়ে দেবো মায়ের সাথে কথা বলিয়ে দিয়ে। তো আমি ওই কাকুটার কাছে গেছিলাম। ওখান থেকে 3-4টে হোটেলের পর ওনার হোটেলটা ছিল। দিয়ে ওই কাকুটার কাছে আমি গেছিলাম, গিয়ে আমি কান্নাকাটি করি। দিয়ে ওনার বউটা ওয়াইফ ছিল, তো উনি বললো যে কান্নাকাটি করিস না, বাড়ি চলে যেতে পারবি।
আমি পাঠিয়ে দেবো বাড়িতে। তো ওনার কাছে ছিলাম 2 দিন। তো আমাকে তারপরে পুলিশ ওরা আনতে যায়, পুলিশরা যায় নবদ্বীপ থেকে, গিয়ে তারপরে তারা গিয়ে আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। আমার ট্রেনের মধ্যেও অজ্ঞান হয়ে গেছিলাম, দিয়ে আমাকে ট্রেনের মধ্যে যখন অজ্ঞান হয়ে গেছিলাম তখন আমাকে ওখানে ছিল একটা ছেলে, তো ও ডাক্তার ছিল, তো ও আমার ওষুধ দিয়েছিল, আমাকে মেডিসিন দিয়েছিল, তারপরে আমি একটুখানি সুস্থ হই। হ্যাঁ, নবদ্বীপ স্টেশনে যখন নামিয়ে নিয়ে এসেছিল আমাকে, তারপর আমাকে থানায় নিয়ে গেছিলো। থানার থেকে আমাকে হসপিটালে পাঠায়। তখন হসপিটালে আমার ট্রিটমেন্ট হয়, নিয়ে ওখানে জিজ্ঞাসাবাদ করে নিয়ে দিয়ে তারপর আমাকে বাড়িতে দিচ্ছিল না, বলছিল যে না হসপিটালে পাঠাবে, তো বাড়িতে দিয়েছিল। যে তারপরে আমি বাইরে ট্রিটমেন্ট করাচ্ছি। প্রবলেমগুলো মানে এখন আমার হয়, তো তার জন্য আমি এখনো ট্রিটমেন্ট করাই বাইরে। তারপরে তো কোর্টে আমাকে ডাকলো, কোর্টে নিয়ে গেল, কোর্টে আমাকে ডাকলো। তো ছেলেটাকে ধরেছিল, যে ছেলেটা আমাকে নিয়ে গেছিল বলে সে ছেলেটাকে ধরেছিল, তার ভাইকে ধরেছিল প্রথমে, তো তারপরে তাকে ধরেছে। তো আমাকে কোর্টে ডাক করিয়েছে, তখন আমাকে বললো একে চিনিস নাকি, তো আমি চিনতাম না। ওর মেয়ে সোনাকে এসে আমার পায়ে ধরছিল, যে জাইম্বু মনে হয় ছেলেটার, যে আমার পায়ে ধরছিল যে ছেড়ে দেওয়ার জন্য, যে বলতে যে ও না ওইসব কাজ করেনি, যে না তোকে যদি আমি বাইরে পাই তো মার্ডার করে দেবো, মেরে দেবো, শ্যুট করে দেবো, এটা বলেছিল যে শ্যুট। তখন আমি গিয়ে আবার ওখানে কেস করি, ওখানে কোর্টের বাইরে বেরিয়ে গিয়ে ওখান থেকে লোক নিয়ে গিয়ে আমি কেস করি, কৃষ্ণনগর থানায় কেস করি। কেস করার পর দিয়ে তারপরে আবার ওই কেসটা নিয়ে হয়, বলার পর দিয়ে তারপরে আমাকে গাইড দিয়েছে, মানে পুলিশ গার্ড দিয়েছিল ওখানে। যখন আমি যেতাম কৃষ্ণনগরে তখন আমাকে গার্ড দিত পুলিশে। দিয়ে আমি যখন গেলাম আমাকে মানে কোর্টের থেকে বলা হয়েছিল যে আমাকে 3 লাখ টাকা দেওয়া হবে আমার ক্ষতিপূরণের জন্য, যে আমার মানে শরীরের ক্ষতিপূরণের জন্য যে 3 লাখ টাকা দেওয়া হবে সেটা বলেছিল, ঘোষণা করেছিল। তো এখনো সেটা দেয়নি, সেটা আমি এখনো পাইনি। আর তোমরা যারা আছো ছোট ছোট বাচ্চা মেয়েরা, তাদেরকে বলতে চাই তারা রাস্তাঘাটে খুব সাবধানে চলবে, কারণ এখনকার দিনকাল ভালো না, কে কি করতে পারে না করতে পারে, অনেকেই অনেক কিছু করে। কারোর সাথে যদি এরকম হয়ে থাকে তারা সাহস করে বাড়িতে ফোন করার চেষ্টা করবেন, যে বাড়িতে ফোন করার চেষ্টা করে তারা যোগাযোগ করবেন, বাড়ির লোকের সাথে যোগাযোগ করে তারপরে বাড়িতে আসার চেষ্টা করবে, বলবে সব কথা মা বাবাকে খুলে যে এরকম এরকম হয়েছে আমার সাথে। তো বাড়িতে আসার চেষ্টা করবে মা বাবাকে ফোন করে। हमारे हिसाब से 2 करोड़ के ऊपर बांग्लादेशी घुस बैठे। अनफॉर्चुनेटली टू से इसमें 99% मुस्लिम कम्युनिटी का है, और ये रोहिंग्या भी है। मतलब म्यांमार का जो मुस्लिम कम्युनिटी है वो भी बांग्लादेश होके हमारे इंडिया में, हमारे बंगाल में, खास करके जो डिस्ट्रिक्ट बॉर्डर में है, इसमें घुस रही है। It is indeed high time that the administration अब अपने politics और appeasement को sideline करके इन cases पर focus करे, because it is the lives of innocent and vulnerable women that are at stake after all. আমি আমার জীবনে কখনো পুলিশের ওপরে ভরসা করতে পারবো না, কারণ আমি কখনো তাদের কাছ থেকে আমার বিপদের দিনে কোনো সহযোগিতা পাই। হঠাৎ করে একদিন আর কি আমাদের পাড়ার ছেলে পেলে ওর সাথে মিশতে দেখে আমাকে বলে যে আচ্ছা তুই কার সাথে মেলামেশা করছি, তুই কি জানি সাধু ছেলেটাকে? তখন আমি তো অবাক, কেন এরা আমাকে এরকম ভাবে প্রশ্ন করছে? আমি কার সাথে মেলামেশা করেছি? যার সাথে মেলামেশা করছি সেটা আমাদেরই ধর্মের, তা তারা কেন এরকম ভাবে আমাকে ফোর্স করছে? তাদেরকে জিজ্ঞাসা করায়, তারা বলে ঠিক আছে তুই নিজেই প্রমাণ পাবি। তারপর একদিন সে নিজে থেকে আমার কাছে স্বীকার করে যে আমি তোমাকে একটা মিথ্যে কথা বলেছিলাম। আমি বললাম কি মিথ্যে কথা? তখন ও বললো দেখো আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি এই সময় আমার হাত ছেড়ে দাও তো আমার সব দিকটা ধ্বংস হয়ে যাবে, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। তারপর সে তার ধর্মের কথা জানায় যে আমি তোমাকে মিথ্যে বলেছি, আমার ধর্ম, আমি ইসলাম ধর্ম থেকে, তো এটা জানি অপরাধ যে আমি অন্য ধর্মের মেয়ের সাথে আমি এভাবে সম্পর্কে জড়াচ্ছি, কিন্তু তাও বলবো যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কিছুদিন কেটে যাওয়ার পর আবার সে আমাকে সেম ভাবে ফিজিক্যাল হওয়ার কথা বলে। তার আগে আমার কাছ থেকেও বেশ কিছু টাকা নিয়ে নিয়েছে, প্রায় 50,000 মতো।
তারপর সে আমার কাছে দুদিন বাদে বাদে টাকা চাইতো, আমি দিয়েও দিতাম অদ্ভুতভাবে। দিয়ে যখন আবার আমাকে ফিজিক্যাল হওয়ার কথা বললো, তখন আমার খুব সে আমাকে মারধর করতে লাগে হঠাৎ করে সম্পর্কে যাওয়ার পরে। এতদিনে এত সুন্দর সম্পর্ক, সে আমাকে মারধর করছে, যে ভালোবাসা থেকে এত মারধর করতে পারে। আমাকে কথায় কথায় গায়ে হাত তুলবে, মেরে আমার মুখ দিয়ে রক্ত বের করে দেবে। সমস্ত কিছু সহ্য করে নিয়েছিলাম। তারপর আমার আস্তে আস্তে ওর প্রতি একটা বিরক্ত বোধ হতে লাগলো। আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিতে চাইলাম, বন্ধ করেও দিলাম। তখন হঠাৎ করে একদিন একটা ফোন আসলো আমার একটা বন্ধুর ফোনে। বন্ধুটা ইসলামী ধর্ম থেকেই ছিল। ওর ফোনে ফোন আসে, ও আমাকে বলেন তোর সাথে কেউ কথা বলতে চায়। ফোনের ওই পাশে ও ছিল, সেই ছেলেটার নাম আজিজ শেখ। তারপর আমার সাথে কথা বলে, আমার টিউশন ব্যাচের বাইরেই এসে দাঁড়িয়েছিল। তার সাথে কথা বলার পরে সে আমাকে একটা ছুরি নিয়ে এসে বলে, তুই আমার সাথে এখান থেকে চ, তোর সাথে আমার কিছু কথা আছে, যদি না যাস তাহলে এখন এটা দিয়ে তোকে মেরে দেবো। আমি ভয় পেয়ে কার সাথে বাধ্য হয়ে যাই। যাওয়ার পর সে আমাকে সেখানে টর্চার করে, সে ভয় দেখায়, হুমকি দেয়, বলে দেখ তুই পড়তে আসিস, তোর বাবা সামান্য একটা গ্যাসের ব্যবসা করে, তোরা গরিব ফ্যামিলি থেকে, যদি মাঝখানে তোর বাবার যদি কিছু হয়ে যায়, তোকে যদি তোর ফ্যামিলির যদি মাথা হারিয়ে যায়, তখন তুই কি করবি? তোর কি কোনো আর কিছু আছে? তোর ফ্যামিলিকে কে সামলাবে? তোর কোনো ভাই নেই, তোরা 2 বোন আর তোর মা, 3 মেয়ে মানুষ বাড়িতে থাকিস। এর মধ্যে যদি কিছু ঘটনা ঘটে যায়, তোর বাবা যদি হারিয়ে যায়, তখন তোরা কি করে খাবি? কোথায় চলবি? কি করবে? আমাকে ওড়না দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করতো আমার শরীর। ওদের মতো যেরকম ওরা সাজে সেরকম আমাকে চলানোর চেষ্টা করতো, কিন্তু আমি সেটা যখন মানতে বাধ্য ছিলাম না, তখন আমাকে মারধর করতো। ওর বন্ধুদের সামনে গিয়ে বলতো আমার নাম না কেয়া খাতুন, আমার পরিচয় বদলে দিত। আমি যখন বলতাম যে না আমি এই ধর্মের না, তখন আমাকে আবার মারধর করতো। আমার গলায় তুলসীর মালা ছিল, এখনো আছে, তখনও ছিল। আমার বলা থেকে 4 বার তুলসীর মালা টেনে ছিঁড়ে ফেলে। এমনকি যে শুধু আমার সাথে সম্পর্কে ছিল সেটা না, ওদের কাস্টেরও আরো 3টে মেয়ের সাথে সম্পর্কে ছিল, আমাদের কাস্টেরও আরো 2টো মেয়ের সাথে সম্পর্কে ছিল, যারা হিন্দু 2জন, আর আমাকে নিয়ে 3 জন। সেরকমই আমি রোজ টিউশন পড়তে যেতাম, পড়াশোনা করছি। সেই সময় ছেলেটি আর ছেলেটির সঙ্গে 2জনা তার গোপ, আমি তাদেরকে চিনি না, ছেলেটিকেই শুধু চিনতাম। 3 জনা যায় আমার ব্যাচে। সেখানে গিয়ে বন্দুক বের করে, পিস্তল বের করে কোনো কথা নেই এসে আমার মাথায় ধরার পর আমাকে বলে তুই চ আমার সাথে, তোকে এখনই যেতে হবে। আমি পুরো ঘাবড়ে গেছি। আমার টিউশনে যা ছিল সবাই পুরো স্তব্ধ। তখন কোনো রকম ভাবে কি করে আমার স্যার, আমার যে টিউশন ব্যাচে ছিলেন, তিনি আমার বাবাকে একটা ফোন করে। আমার বাবা থানাতে জানায়, আমাদের নাকাশিপাড়া থানাতে। সেই সময় থানা থেকে কোনো ব্যবস্থা নেয়নি, কোনো কিচ্ছু হেল্প করেনি। বারবার বলা হয়েছে যে আমার মেয়ের সাথে এরকম হয়েছে, তারা কোনো ব্যবস্থা নেয়নি। বাবা বারবার বলেছে আমার মেয়ে ওখানটাতে এরকম পদে ফেসে আছে। ছেলেটাকে অ্যাকচুয়ালি অ্যারেস্টই করা হয়নি, এতগুলো দিন হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে, ছেলেটাকে একদিনের জন্যও অ্যারেস্ট করা হয়নি, লকআপে ঢুকানো হয়নি, এক মুহূর্তের জন্য ঢোকানো হয়নি। কেননা তাদের নাকি অনেক পাওয়ার, তার বাবা কাকারা নাকি অনেক পাওয়ারফুল, তাদের কাছে নাকি বোম আছে, আর্মস আছে, তারা নাকি অনেক পাওয়ারফুল, তাদেরকে দেখে নাকি পুলিশরাও ভয় পায়। প্রচন্ড আতঙ্কের মধ্যে ছিলাম। बांग्लादेश का केस में या मनाली वाले जो केस में है, ये सारे एक्यूज्ड पर्सन मुस्लिम हैं और ये अलग अलग नाम पे चलते थे। मतलब एक मुस्लिम का 5-6 नाम है, कौन सही है कौन गलत है पता नहीं। उसी दिन मनाली से सिर्फ एक लड़की रेस्क्यू नहीं हुआ, उसी दिन 4-5 लड़की रेस्क्यू हुआ था। चाहे कि हम लोग सुना था कि उसी होटल में 20-25 लड़की को प्रोस्टिट्यूशन के धंधे में, सब नाबालिग लड़की है, धंधा उधर चलता था, ये हमने देखा। पहले टाइप है क्या कि वो शादी कर रहा है, मैंने पहले लेकर जा रहा है, लाभजत फंसा रहा है, शादी भी कर रहा है, ठीक है शादी कर रहा है, मैं मान लिया शादी कर रहा है, लेकिन उस लड़की लोगों को 2-3 साल बाद उसको छोड़ देते हैं। वो जैसे भी करके उसको छोड़ देते हैं, नहीं तो वो क्या करते हैं 2-3 साल बाद उसका घर पे घर उस लड़का लोग, मुस्लिम लड़का लोग घर का देखने वाला कोई मुस्लिम लड़की से दोबारा शादी कर लेता है। तो क्या होता है इस लड़की का जीवन फिर से की वो जो है ना
घर में काम वाली या कैसे ऐसे ही जीवन यापन करना पड़ता है उसको, और शोषण भी करते हो। रिसेंट एक लाभजात की घटना के पूरा डिटेल्स बताता हूँ। लाभजात का बात क्या हुआ, उसका उम्र 16 साल था। तो 16 साल में वो स्कूल में पढ़ता था। तो वहाँ पर एक लड़का लोगों के साथ एक लड़का लोगों के साथ कॉन्टैक्ट हो कर वो उसका पता, उसका बाड़ी, उसका नाम ऐसे था कि उसका नाम ऐसे भी था कि हिंदू नाम था। तो वो सोचा ठीक है चलो उसके साथ एक प्रेम हो गया, उसका लाभ हो गया। तो लाभ के बारे में उसका लाभ के होते होते फिर उसको प्रेग्नेंट बना दिया। तो जब प्रेग्नेंट हुआ ना, तब उसको पता चला कि वो लड़का जो है ना, वो लड़का मुस्लिम है। तो उसको अब कुछ नहीं कर सकता, तो उसको सब शादी कर लिया। शादी करके घर आया कि उसका लड़की हुआ। लड़की होकर क्या करते हैं, तो जब लड़की हो गया ना, तो उसके ऊपर उस घर में बहुत टर्चर होता है। टर्चर का मतलब बहुत टर्चर, कुछ भी होता है उसके साथ। तब वो क्या करा, उसने उसका माता पिता से कनेक्ट होकर उसके माता पिता के घर में चला गया। तो वहाँ पर जब गया, तो यहाँ से जो लड़के लोग का है, मुस्लिम घर के लड़के लोग, कुछ आदमी लेकर 10-20 आदमी लेकर उस घर में गया, और उस लड़की का जो लड़की हुआ था उसको उठाकर लेकर आया, और उसको बोल कर आया जो तू भी जल्दी हमारा घर जल्दी आ जाना, ऐसे ठेठ देकर आ गया। तो ऐसे ही पता चला, तो हम लोग पुलिस में गया। तो पुलिस भी कंप्लेन लेने से डरते थे कि ये जो है ना, ये हमारे यहाँ पर हिंदू मुस्लिम एक मैटर हो जाता है, तो यहाँ पर एक जो मैटर है धार्मिक मैटर हो जाता है। तो ये केस भी उसको साइड में करना चाहते हैं हर थाने पे। यहाँ पर एक सबसे बड़ा प्रॉब्लम है, हिंदू मुस्लिम कोई भी ऐसे घटना घटे ना, तो इसको साइड करते हैं पुलिस, बाहर में बाहर में ही मिटाने के लिए बोलते हैं। तो पता चला जब हम लोग जाकर उस थाने पे उस लड़की के माध्यम से केस किया, तो केस करके उस लड़की को, जो बच्चे थे उस बच्चे को रिकवरी करके उस माँ के पास भेज दिया। अब उस लड़का जेल के। ऐसे बहुत सारे होता है, मिस कॉल से जरिए परिचय होता है। मेरे पास और भी एक केस आया था, शादीशुदा औरत है, उसका हस्बैंड नहीं रहते घर में, महाराष्ट्र में नौकरी करते हैं। तो मिस कॉल से परिचय हुआ किसी आदमी से, वीडियो कॉल में बात भी होता था। अचानक उस औरत को बोलना है कि मैं तुमको शादी करना चाहता हूँ, तुम दिल्ली में आ जाओ। मैं तुमको शादी करना चाहता हूँ कि तुम अहमदाबाद में आ जाओ, नहीं तो तुम मुंबई आ जाओ। नहीं आओगे तो तुम्हारा कुछ, ये तस्वीर कुछ मेरे पास है, देखो भेज रहा हूँ, ये मैं पब्लिकली कर दूंगा। मतलब ब्लैकमेल। कुछ औरत तो भूल के चला जाते हैं। तो एक औरत पिछले महीने हुआ है, वो साहस संचय करके मेरे पास आया था और मैंने केस बनाया, और जो एक्यूज्ड पर्सन जो थे उसको अरेस्ट भी कराया। अभी केस चल रहा है। और एक बार कोई लड़की कन्वर्ट होकर वापस आए तो समाज में भी उसके लिए जगह नहीं होती। कुछ केसेस ऐसे भी होते हैं जहां लड़कियों को खुद की फैमिली और मेंबर्स और रिलेटिव्स उन्हें अपनाते नहीं। अकेले, बेसहारा और बिना गवर्नमेंट की सोशल पॉलिसीज के उनका फ्यूचर अंधेरे में डूब जाता है। আমার থেকে যারা ছোট আছো তো তাদেরকে বলছি যে হয়তো ফেসবুকে অনেক ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, সেটা অ্যাকসেপ্ট করলে তো সেখান থেকে তাকে মেসেজ করা, তার কাছে ভিডিও কল করা, তো এইগুলো করবে না। সমস্তটা যাচাই করে নিয়ে করবে, যাতে পরবর্তীকালে যাতে কোনো অসুবিধা না হয় আর আমার মতো বিপদে যাতে পড়তে না হয়। শ্রাবণ মাসে এক সাগর মণ্ডল নামে এক ছেলের সাথে আমার পরিচয় হয় রং নাম্বারে। তো আমি সেই নাম্বারটা একদিন ফোন এসেছিল, তো সেটা আমি রং নাম্বার বলে কেটে দিই। তার 1 মাস পরে আর সেই নাম্বার থেকে আবার আমার কাছে কল আসে। তো হোয়াটসঅ্যাপে চ্যাটিং হয়, তো সেদিন থেকে ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে চ্যাটিং হয়। তো সেখান থেকে ও আমাকে অনেক রকম ভালোবাসার কথা বলতো, আর ওর নাম পরিচয় আমাকে বলেনি যে ও মুসলিম কিংবা ওর বিয়ে হয়ে গিয়েছে, এসব কিছুই আমি জানতাম না। রাজি হয়েছি, বলতো যে তোমাকে আমি ভালোবাসি, তোমার মতো কাউকে আমি ভালোবাসি না। হাত কাটতো, ও নিজের হাত কাটতো আর আমাকে বলতো দেখো আমি তোমায় কত ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব। কিন্তু ও এত বড় আমার ক্ষতি করবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তো একদিন ও আমাকে বলে যে ভিডিও কলে ওর সাথে মানে শারীরিক সম্পর্ক মানে সেক্স চ্যাট করতে হবে, এরকম কিছু বলে।
ভিডিও কলে করতে হবে। তো আমি তাতে রাজি হইনি। প্রথম দিন আমার হাজবেন্ডের কাছে ফেসবুক থেকে আমার হাজবেন্ডের নাম্বার নেয়, জোগাড় করে, সেখান থেকে আমার নামে অনেক আজে বাজে কথা বলে এবং অন্য ছেলেদের নিয়েও আমার নামে বলে যে আমি নাকি অন্য আরও ছেলের সাথে মানে কথা বলি, এরকম বলে উল্টোপাল্টা কথা। তো সেখান থেকে আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিই। তার কিছুদিন পর ও আবার আমাকে ফোন করে। তা আমি ওকে বলি যে এরকম আমার হাজবেন্ডকে কেন বললে? ও আমাকে বলে যে তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি তোমার হাজবেন্ডকে তোমার সম্পর্কে আরো অনেক খারাপ খারাপ কথা বলবো, যাতে তোমাদের সংসারে অশান্তি হয়। তারপরে আমি কিছু রকম বাধ্য হয়ে ওর সাথে কথা বলতে থাকি, ভালোবাসার কথাও বলতে থাকি, যাতে ও আমার হাজবেন্ডের কাছে ফোন করে, আমার আত্মীয়দের কাছে ফোন করে যাতে কিছু না বলতে পারে। তার কিছুদিন পরেই ও আমাকে বলে যে বাধ্য করে যাতে ভিডিও কলে আমি ওর সাথে দেখাই, কিন্তু আমি জানতাম না যে হোয়াটসঅ্যাপে রেকর্ডিং হয় কি কিছু, এগুলো আমি জানতামই না। তারপরে ও হোয়াটসঅ্যাপে করে, আমি বললাম যে তুমি রেকর্ডিং করছো না? তো ও বলে না আমি রেকর্ডিং করছি না, আমি তো তোমাকে বিয়ে করবো কদিন পর। কিন্তু আমি ওকে প্রথম থেকেই জানাই যে আমি বিয়ে করতে পারবো না, সেটাও শোনেনি। ও আমার ভাসুরকে, আমার ভাসুরের নাম্বার, মানে আমার ভাসুরের ফেসবুক থেকে ভাসুরের নাম্বারটা নেয়, নিয়ে আমার ভাসুরকেও আমার সম্পর্কে খারাপ খারাপ কথা বলতে থাকে। আরো অনেক কথা বলতো, তোর হাজবেন্ডকে বলে দেবো, এই করে দেবো, সে করে দেবো। তো একদিন আমি আর সহ্য করতে না পেরে ওকে আমি অনেক গালাগালি করি, আমি অনেক রকম গালাগালি করি। ও আমার মা বাবা তুলে গালাগালি করতো, উল্টো পাল্টা বলতো। তো সেখান থেকে আমি একদিন ওকে ফোন করে আমি বলি যে আমি আর পাচ্ছি না, আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও, আমি আর পাচ্ছি না সহ্য করতে। বলে 4 লাখ টাকার দাবি করে। ও বলে 4 লক্ষ টাকা দাও, নয়তো আমাকে বিয়ে করতে হবে, না এইভাবে আমার সাথে সম্পর্ক চালিয়ে যেতে হবে। এবার সারা পাড়া ওই ভিডিওটা সারা পাড়া ছড়িয়ে পড়ে। তখন আমার মা বাবা নিতে আসে। আমার সেই মুহূর্তে মরা ছাড়া আমার কোনো উপায় ছিল না। ওর বাড়ি জানতাম না, ওর নামটাও আমি সঠিক জানতাম না। ওর নামটা পরে ও আমাকে জানায় যে ও হিন্দু না, ও মুসলিম, ওর নাম সাদ্দাম হোসেন, আর ওর 2টো ছেলে মেয়েও আছে। আর সেখান থেকে ভীমপুর থানার পুলিশ গিয়ে ওকে গ্রেপ্তার করে। তারপরে আমি পুলিশের পরামর্শ নিই ওর সাথে আবার কথা বলা শুরু করি। তো পুলিশ বলে যে ওকে এইভাবে দেখা করার প্রস্তাব দিন। ওকে আমি দেখা করার প্রস্তাব দিই যে আমি এই টাকাটা তোমাকে দেব, তুমি আসো, আমি অল্প টাকা জোগাড় করতে পেরেছি। তো সেই কারণে ও মাঝদিয়ার রেল স্টেশনে আসে। আর সেখান থেকে ভীমপুর থানার পুলিশ গিয়ে ওকে, আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। আমার হাজবেন্ড আমার পাশে ছিল, আমার বাড়ির লোক, পরিবারের লোক সবাই আমার পাশে ছিল, তাই আমি ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। তবু এখনো জানি না যে ও কোথায়। ও কৃষ্ণনগরে আদালতে আছে। তো ওখান থেকে আমার নামে আরো কত বাজে বাজে কথাগুলো বানিয়ে আমি সেসব কিচ্ছু জানি না। তো জানি না কি হবে। এই পর্যন্তই আমি বেরিয়ে এসেছি আমার স্বামীর জন্য শুধুমাত্র। तो एक कहानी मैं बताता हूँ, मेरा जिला में हुआ था, 2016 में हुआ था। वो विक्टिम गर्ल का नाम था मूह रजक। वो इस दुनिया में नहीं है। एक लड़का, एक आदमी था, 40 साल का उम्र है उसका, एक आदमी था, उसका नाम था इमरान या कोई नाम होगा। बाय रिलीजन वो मुस्लिम था। उन्होंने क्या करता था, मूह रजक का स्कूल में जितने सारे लड़की लोग 9-10 में पढ़ते थे, क्लास 9 में या क्लास 10 में, उसके साथ मिस कॉल देके फोन नंबर कलेक्ट करके इसका चक्कर चलाते थे और ट्रैफिकिंग का चक्कर में भी थे। अचानक मूह रजक ये जान गया और वो सारे लड़की को अलर्ट करना शुरू कर दिया। उसके बाद क्या हुआ, इमरान ने ढेर सारे एसिड खरीद के एक दिन था मूह रजक का घर में फेंक दिया और मूह रजक का बॉडी में। इधर तो दुर्गा पूजा चल रहा था बंगाल में, वो महाअष्टमी का रात थे। इमरान जाके मूह रजक का जो घर है, जो झोपड़ी झप्परपट्टी में वो रहते थे नदी के किनारे, वो झप्परपट्टी के ऊपर से वो एसिड फेंक दिया पूरा मूह रजक के शरीर के ऊपर। बेचारा उसके बाद बहुत तरपाया, हॉस्पिटल में लेके गया, लेकिन वो बच नहीं पाया, वो मर गया। ये तो ऊपर वाले के बहुत ऐसे है कि आईओ जो थे, अफसर जो थे, उन्होंने जैसे शार्लॉक होम्स जैसे काम करके उसको पकड़ा था और लाइफ टाइम उसको कन्विक्शन हुआ था। हम हंसकली थाना में जब पोस्टिंग थे, उस थाने में
एक केस हुआ था, एक लड़का एक लड़की को एसिड मार दिया। तो मैंने जब वो हॉस्पिटल में थे तब मैंने यहाँ केस हुआ और जाने के बाद मैंने मालूम किया कि मैंने केस को इन्वेस्टिगेशन करने के टाइम में मैंने देखा कि एक लड़का बहुत आदमी को मिस कॉल देता है, उसका साथ बात करता है, लेकिन वो शादीशुदा है, 2 बच्चे भी है। वो ऐसा लड़की को फंसा के वो ले जाता है, इधर ले जाता है, उधर ले जाता है, किसी को भी बिका देता है, ऐसा करता है। तो मैंने उसको बहुत मेहनत करके आइडेंटिफाई किया और उसको अरेस्ट किया। अरेस्ट करने के बाद उसको जो मैंने पूछा तुम ऐसा क्यों किया, बोले जो हमारा बात नहीं सुनता है उसको तो हम साथ ऐसा ही करना होगा। 10th October 2016, a 17-year-old girl was a victim of an acid attack. हंसकाली पुलिस स्टेशन के अंडर आने वाले इस गांव की रहने वाली मऊ पर अटैक किया गया था बाय अ मैन नेम्ड इमरान अली शेख, एक 38 साल का शादीशुदा आदमी। वो पहले से रीजन में एक नोटोरियस ट्रैफिकर माना जाता है जो हिंदू लड़कियों को फंसाता था और जबरदस्ती उनका धर्म परिवर्तन करवाता था। उस रात शेख राजक परिवार के घर घुस गया और एक छोटी सी खिड़की के रास्ते से मऊ और उसकी मां के बेड पर एसिड फेंक दिया। जब वो दोनों सो रही थी, दोनों को भयानक चोटों के साथ तुरंत बगुला प्राइमरी हेल्थ सेंटर ले जाया गया और बाद में उनकी हालत और बिगड़ने पर कोलकाता के NRS हॉस्पिटल शिफ्ट किया गया। मऊ अपने जख्मों से उभर नहीं पाई है। उसकी मां जिंदा बची, लेकिन 90% आईसाइट खो बैठी। आज भी वो अपनी बेटी के मौत के दर्द के साए में जी रही है। तो मोरा जो का कसूर क्या था, वो सिर्फ अलर्ट कर रहा था उसका जो फ्रेंड लोगों को कि तुम इसके चक्कर में मत पड़ो, ये शादीशुदा है, ये सब करते। আমার মেয়ে তো ওর বন্ধুকে শুধু বাঁচাতেই গেছিল। इतनी सारी एविडेंस होने के बाद भी, सर्वाइवर्स के बयान और गायब होती बेटियों के बावजूद, वेस्ट बंगाल की सरकार जैसे आंखों पे पट्टी बांध कर बैठी है। एक ऐसे स्टेट में जहां ट्रैफिकिंग के रास्ते बिना किसी रुकावट के चल रहे हैं, जहां बॉर्डर्स अभी भी टूटे पड़े हैं, वहां खामोशी भी एक तरह की साजिश है। पुलिस स्टेशन अक्सर कंप्लेंट को इग्नोर कर देते हैं, कहकर कि ये बस इलोपमेंट का मामला है या फैमिली मैटर है, जबकि लड़कियां बेची जा रही हैं, कन्वर्ट की जा रही हैं और बिना किसी निशान के गायब होती जा रही हैं। Where are the crackdowns, the rescue operations, the rehabilitation centers that were promised? And what of Sandesh Khali, where allegations of sexual exploitation, political patronage and trafficking do not even make it to the headlines? जो दफना दी गई हैं victims की आवाज़ों की तरह। How many more such children must cross borders in the dead of night before someone in power acts with urgency? Where is the outrage? Where is the accountability? এমন কোনো মহাষ্টমী আসে না যে মহাষ্টমীতে মৌরজকের হত্যাকাণ্ডের কথা আমার মনে আসে না। आई एम श्योर द बंगाल फाइल्स देखकर आपके मन में बहुत सवाल उठेंगे, कई इमोशंस भी आएंगे। इट इज हाई टाइम दैट वी होल्ड द वेस्ट बंगाल गवर्नमेंट अकाउंटेबल। हमारी बेटियों के साथ किए गए घिनौने काम की सजा उन गुनहगारों को मिलनी चाहिए। ऐसी इन्वेस्टिगेटिव स्टोरीज और इम्पैक्ट स्टोरीज के लिए इनसाइट्स यूट्यूब चैनल को सब्सक्राइब करें, कमेंट सेक्शन में अपनी सोच और अगर आपकी कोई सिमिलर स्टोरी है तो ज़रूर शेयर करें। वीडियो को लाइक करें और शेयर करें उन लोगों के साथ जिनको ऐसे इंसाइटफुल रिपोर्टाज देखनी चाहिए। आपकी स्क्रीन पे कुछ इंपॉर्टेंट हेल्पलाइन नंबर्स हैं, उन्हें ज़रूर नोट करें और उनके साथ शेयर करें whom you feel would benefit from these। अगर आप ट्रेन्स और बसेस में सफ़र कर रहे हैं और अगर आपको कुछ सस्पिशियस लगे या किसी पर शक हो, then please contact these helpline numbers। Stay alert and stay safe। Thank you।